ছাদে এসেছি তোমাদের একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। প্রশ্নটা পড়ি যে কি প্রশ্ন করেছে। জবে থেকে ইউটিউব থেকে পয়সা পাচ্ছ এখন পর্যন্ত কত টাকা পেলে বলতো? এই যে জানতে চেয়েছে আমি 1 বছরে মানে ইউটিউবে ইনকাম কতটা করলাম। তো হ্যাঁ, ইউটিউব করতে পারলে ইউটিউবে ইনকাম আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন ঠিক 5:30 আর ঘরগুলো ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পর কলপাড়ে গিয়েছিলাম। ওই যে কালকে রাত্রে রেঠো বাসন ছিল ওগুলো ভিজে রেখে এলাম। তারপরে ঘর মোছার জন্য জল নিয়ে এসে ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি। আর প্রথমেই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই প্রথমে ঠাকুর ঘরটা মুছি, তারপরে বাকি ঘরগুলো মুছে নিই। তো একবার দেখো ভিজিয়ে এনেছিলাম, তারপরে আবার একটু লাঠি ঢাকায় ভিজিয়ে আনলাম, কারণ ওই যে আলপনা দেওয়া ছিল ওই জায়গাটায় কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিল। তো আর একবার ভিজিয়ে আনার পর বেশ ভালো হচ্ছে। আর এই যে ঠাকুর ঘরটা ফাঁকা আছে বলে মুছতে ঝাড়ু দিতে বেশ সুবিধা হচ্ছে। তবে আর নয়, আজকের দিনটাই বোধহয় ফাঁকা থাকবে, কালকে হয়তো ওই চৌকিটা আবার ভরে রাখবে। তো যাই হোক গো, ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। তারপরে দেখো হেসেল ঘরটা মুছতে শুরু করলাম। হেসেল ঘরটাও মুছে নিচ্ছি। আর ফ্যানটা চলছে বলে ওই বিছানার চাদরগুলো অত নড়াচড়া করছে। তো চৌকির তলটা একটু দেখো ওই সামান্য একটু মুছে নিলাম, কারণ ভিতর দিয়ে আর ওই বাসনপত্র থাকে, তো সেই জন্য আর কি গোটাটা মোছা হয় না। আর কতই বা সরিয়ে সরিয়ে মুছবো বলো তো। তো সেই জন্য যতটা আর কি যায় লাঠিটা ফাঁকা থাকে ততটা মুছে নিই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বাবারা যে ঘরটায় শয় সেই ঘরটা মুছে নিয়েছি, আর আমাদের ঘরটাও মুছে নিয়েছি। আর এখন দেখো বারান্দাটাও অর্ধেকটা মোছা হয়ে গেছে, আর বাকিটাও চলো মুছে নিই। ওই যে চেয়ারের তলগুলো এখন ভালো করে মুছে নেব। দেখো চেয়ারের তলে লাঠি ঢুকিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। তারপরে তখন বাইরেটা মুছে নেব। আর ওই যে ধামার মধ্যে বোতলগুলো জড়ো করা আছে, দিয়ে তখন বোতলে জলগুলো ভরে নেব। এদিকে দেখো সিঁড়ির দিকটায় চলে এলাম, আর এখন সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি। ঘরগুলো মোছার পর গ্যাসের ঘরটা মুছে নিয়েছি। তারপরে বোতলগুলো সব এক জায়গায় করলাম। ওই যে বাচ্চাগুলো এদিক সেদিক করে রেখে দেয়, আর বাচ্চারই বা কি দোষ দেবো গো, বড়রাও খাচ্ছে, খেয়ে এখানে সেখানে রেখে দিচ্ছে। তো এক জায়গায় গুছিয়ে বোতলগুলো কলপাড়ে নিয়ে এসেছি। আর প্রথমেই দেখলে একটা গামছা কেচে নিলাম। তো কি জানো তো, এত মানে গরম, জলের জলগুলো গরম হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওই গামছাটা ভিজিয়ে বোতলগুলোই চাপা দিয়ে রাখি, তাতে একটু হলেও জলটা আর কি ঠান্ডা থাকে। তো যাই হোক, দেখো লাল গামলাটাও আজকে নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো বোতলগুলো ওখানে ঢেলে রাখছো, দুটো জায়গায় নিয়ে যেতে পারো, আর একটা থেকে নিয়ে আর একটায় রাখতে পারো। তো সেই জন্য দেখো নিয়ে এসেছি। আর নিয়ে এলে ভালোই হয়। তবে কি জানো তো, অন্যান্য দিন কি হয়, সব বোতল ফাঁকা থাকে না, লাল গামলাটায় কিছু বোতল থেকে যায়, সেই জন্য নিয়ে আসিনি। আজকে ওই 3-4টে বোতল ছিল, তো ওগুলো ঘরে রাখলাম, রেখে লাল গামলাটাও নিয়ে এসেছি। আর এদিকে দেখো ভর্তি বোতলগুলো ধামায় রাখছি, আর ফাঁকা বোতলগুলো ওই গামলা থেকে নিচ্ছি। তো যাই হোক, সব বোতলে দেখো জল ভরা হয়ে গেছে। এখন বাড়িতে নিয়ে গিয়ে লাল গামলাটায় রেখে দেব, আর ওই ভেজা গামছাটা চাপা দিয়ে রাখবো। এখন বাজে সকাল 8:30, আর রুদ্র দেখো এইমাত্র উঠলো। আর ওর এত দেরি করে ওঠার কারণ কি জানো তো, ওর শরীরটা না ভালো নেই। কালকে রাত্রে ঘুমাচ্ছিল না, আর রাত্রে বমি করেছিল, সেই জন্য শরীরটা আর কি আনটান করছিল, ঘুমাচ্ছিল না। তো সকালবেলায় দেখলাম যে ঘুমাচ্ছে, আমি আর ওঠালাম না। দেখলাম ঘুমাচ্ছে তো ঘুমাক, ও যখন উঠতে চাইবে তখন উঠাবো। তো সেই জন্য এখন ওকে উঠালাম। তারপরে দেখো ব্রাশটা করিয়ে দিচ্ছি, মুখ ধুয়ে দেবো। অসুবিধা লাগছে? সেটা লাগে না তো? একটু একটু পেটে ব্যথা হচ্ছে।
রুদ্র বলছে যে ওর একটু একটু পেটে ব্যথা করছে, সেই জন্য ওকে আর বিস্কুট দিলাম না, হরলিক্সও দিইনি। আজকে ওকে চিনি মুড়ি দিচ্ছি সকালবেলায়। আর পেট খারাপ থাকলে কিন্তু ওই জল মুড়ি, চিনি মুড়ি এগুলো খাওয়াই ভালো, তাই না বলো? তো সেই জন্য চিনি মুড়িটাই দিচ্ছি। বাবু এই মুড়িটা সব খেয়ে নিবা, হ্যাঁ খাবা, না খেলে কিন্তু হবে না, আরো শরীর দুর্বল করবে। এখন বড় করো। রুদ্রর খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো বাবা রুদ্রকে পড়াতে বসিয়েছে। কি জানো তো, আমার না প্রচুর কাজ, মানে এত কাজে না ধরা দিতে পারছি না। তো সেই জন্য বাবাকে বললাম, বাবা আপনি একটু পড়ানোকে। আর পড়াচ্ছে বলতে বাবা ওকে ছবি আঁকা শেখাচ্ছে, কারণ বাবা খুব ভালো ছবি আঁকতে পারে। বাবা জানো তো আগে ঠাকুর বানাতো। তো সেই জন্য রুদ্র বলল, দাদা আমাকে ছবি আঁকা শিখিয়ে দাও। তাই ওই যে বাবা ওকে ছবিগুলো আঁকা শিখিয়ে দিচ্ছিল। রুদ্রকে বললাম তুমি এগুলোই করো, এখন রাত্রে আমি যখন পড়াবো তখন পড়াগুলো পড়াবো। তো সেই জন্য বাবা ওকে আঁকাটা শিখিয়ে দিচ্ছে। তো চলো, আমি ওদিকে বললাম না আমার অনেক কাজ, এবার কাজগুলো সেরে ফেলি। এই যে দেখো আমার কাজ, তোমাদেরকে বললাম না যে আমার অনেক কাজ আছে, এটাই হচ্ছে অনেক কাজ আর অনেক বড় কাজ। কত গোবর জড়ো হয়েছে দেখো, আর গোবর দেখে আমার মাথায় হাত। আর জানো রাস্তা দিকে যেই যাচ্ছে সেই বলছে যে দৈবকী তুমি কতদিন ঘুটে দাওনি, কতগুলো গোবর জড়ো হয়েছে। আর কি বলো তো, এতগুলো গোবর জড়ো হওয়ার কারণ হচ্ছে ওই যে পুজোতে উঠোন লেপতে হবে বলে গোবরগুলো রেখেছিলাম। তবে অত গোবর লাগেনি, তোমরা দেখেছিলে যে উঠোন লেপেছিলাম, তবে বাইরের দিকগুলো লেপিনি। এই যে আমি আছি যে জায়গাটায়, ওই যে লালি আছে অতটা পর্যন্ত কিন্তু লেপা হয়, যে কোনো পুজোতে বলো সব কিছুতে আর কি লেপা হয়। তো সবাই বারণ করছিল, ওই যে মেঘ করছিল, তো মেঘ করলেও কিন্তু উঠোনটা লেপেছিলাম, তবে এই যে রাস্তার দিকগুলো লেপিনি, শুধু এই যে 2 গেটের মুখগুলো আর কি লেপা হয়েছিল। তো সেই জন্য গোবরগুলো আর লাগেনি, আর লেপতে হবে বলে আগে গোবরগুলো দিইনি, এই কারণে এতগুলো গোবর জড়ো হয়ে গেছে। তো গোবরগুলো যখন জড়ো হয়ে আছে তখন তো ঘুঁটে দিতেই হবে। তো প্রথমে পায়ে করে মেখে নিয়েছি, তারপরে দেখো হাতে করে মেখে নিচ্ছি। একটা ইট নিয়ে এসেছি বসার জন্য, কারণ অনেক গোবর, মানে উঁচু হয়ে যদি বসে দিই আমি একদম পুরো হাঁপিয়ে যাব। তো সেই জন্য ইটে বসে ভালো করে মেখে নিয়েছি। অনেকক্ষণ লাগলো যেন সব গোবরগুলো মাখতে। তারপরে দেখো নিয়ে চলে এলাম দেওয়ালের কাছে আর দিতেও শুরু করলাম। ওইদিকে একটা আগে দেওয়া হয়েছে, তারপরে আবার দিচ্ছি। আর পুরো দেওয়াল ফাঁকা, আর যতগুলো গোবর হয়েছে মনে হচ্ছে যেন পুরো দেওয়ালটাই ভর্তি হয়ে যাবে। আর জানো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ঘুঁটেগুলো দিয়ে দেওয়ার জন্য। আর দেখো কত মোটা করে আজকে ঘুঁটে দিচ্ছি, মানে এত মোটা করে আমি ঘুঁটে দিই না, কারণ কি বলো তো একটা কাজ নিয়ে তো থাকলে হবে না, আমার তো আরও অনেক কাজ আছে, সেই জন্য একটু মোটা মোটা করে দিয়ে দিচ্ছি। মানে আমার হাতে যতটা আটছে গোবর ততটা নিচ্ছি, নিয়ে দেওয়ালে দিয়ে দিচ্ছি। আর এখন তো খুব গরম, রোদে না শুকিয়ে যাবে, সেই জন্য মোটা মোটা করেই দিয়ে দিচ্ছি। ঘুঁটেগুলো দেওয়ার পর স্নান করতে গেছিলাম, স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম, আর তাড়াতাড়ি করে 2টা মুড়ি খেয়ে নিলাম। মা জানেন তাড়াতাড়ি করে মুড়ি খেলাম যে আমার এই গাল দুটোটা ব্যথা করছে, মানে এমনিতে দেরি হয়েছে। আবার জামা কাপড় সারতে দিয়েছিলাম অনেকগুলো আজকে জানো, তো সেইগুলোকে আবার কাচাকুচি করে মেললাম, সে কাজটা করেছি। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, যে তাড়াতাড়ি করে মাকে স্নান করাতে হবে বলে মুড়ি খেতে গিয়ে আমার গালগুলো ব্যথা করতে পারবে, মানে তাড়াহুড়ো করে খেতে গেলে এরকমটা হয়। তো যাই হোক মাকে স্নান করাবো, সেই জন্য তেল মাখানো হচ্ছে। আর তোমরা হয়তো অনেকে বলো যে গরম এত, তাও তেল মাখাচ্ছ কেন? তো মায়ের তো শরীরটা দুর্বল, তো সেই জন্য সবসময় তাই ঠান্ডা লাগে, আর তো সেই জন্য আর কি তেল মাখিয়ে স্নানটা করিয়ে দিই নাকি মা। আর ব্যথার জন্য আর কি আরো আর কি তেলগুলো দিই, যে আঙুলগুলো একটু টেনে টেনে দিই তেল মাখানোর সময়, লাগে যাচ্ছে। কি গরম, এত গরম, তাও দেখো মা আসতে ফ্যান চালিয়েছে। মা মানে বেশি হাওয়া নিতে পারে না, শরীর দুর্বল, সেই জন্য। ঠান্ডা জলে করবেন না গরম জল লাগবে? গরম, আর রোদে আছে, ওতেই হবে। সকালবেলা রোদে দেওয়া হয়েছিল একাই জল, মানে খুব গরম হয়নি, হালকা গরম হয়েছে, ওটাই ঠিক আছে। আবার যদি হাফ হাঁড়ি থাকতো বেশি গরম হয়ে যেত। আর এই যে মায়ের পাটা দেখো এখন আর অতটা ফুলে নেই, কারণ কি বলতো এখন বেশিরভাগ শুয়ে যাচ্ছে তো ঘরে, সেই জন্য অতটা ফুলে নেই। আর এখন বসে থাকলেও খুব একটা ফুলছে না, কয়েকদিন আগে খুবই ফুলছিল, মানে শীতের টাইমে বেশি ফুলে।
গরমের দিনে অত ফোলে না। আর আমার শীতের টাইমে বেশি ব্যথা হয় বলেন। দেখো এখন অতটা ফোলে নাই, ব্যথা আছে গলায়, ব্যথা পাচ্ছে? হ্যাঁ নাই লাগছে? মায়ের তেল মাখানো হয়ে গেল, চলো এখন মাকে বাইরে নিয়ে যায়, নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে স্নানটা করিয়ে দিই। আস্তে আস্তে নামেন, নামেন। দেখো বন্ধুরা, এই মাত্র স্কুল থেকে এলাম। আজ প্রচুর গরম, খুব রোদ, তো হাঁটতেই পারছিল না গো, খুব কষ্ট করে হেঁটে এলো। খুব কষ্ট লাগে। আগে মামা যেত আনতে, দাদা যেত, দাদা শরীর খারাপ এখন যেতে পারে না। আগে আমি যেতাম, বাবা যেত আনতে, এখন আর হচ্ছে না। না তো যাই হোক, কষ্ট করে পড়াশোনা করলে তার ফল পাওয়া যায়। এই কষ্টটা অনেক দিন করতে হবে, তবেই কিন্তু ফল পাবা। স্কুলে আসার সময় শাক নিয়ে এলাম, পাট শাক আর ভালো লাগছে না খুব। চাউলি শাক নিয়ে এসছি আর নিয়ে এসছি কিন্তু করলা। বাবারা সুগারে তিতো খাওয়া খুব ভালো, সেই জন্য আজকে নিয়ে এলাম। আমরা তো খাবো না, বাবাদের জন্য নিয়ে এসছি। আজ দৈবকীও খাবে না আজকে, দৈবকী আজকে রুদ্র জন্মবার, বুধবার, খাবে না। আমি গেছিলাম একটু রুদ্রর ওষুধ আনতে। রুদ্র শরীরটা কাল থেকেই খারাপ, তার জন্য একটু পাশে গ্রামে গেছিলাম রুদ্রর ওষুধ আনার জন্য। আর আজকে সকালে উঠেও বলছিল যে ওর একটু পেটে ব্যথা করছে, তাই আরো গেলাম যে দেখি কিছু একটা নিয়ে আসি ওষুধ। আর এদিকে দেখো দৈবকী রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর দৈবকী রান্নাবান্না করতে শুরু করেছে। কারণ আমি ফোনটা নিয়ে গেছিলাম, তো মানে কিছুই আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো যাই হোক, দৈবকী কতটা কি করলো, কতটা কি করতে পেরেছে তোমাদেরকে এখন দেখাতে পারবো, কারণ ও যেহেতু 19 সালে এখনো পর্যন্ত আছে। তো চলো দেখি ও কি কি করেছে আর ও কি করছে এখন। রান্না বান্না বসিয়েছি কি গো, রান্না বান্না আমার শেষ। তুমি আস্তে আস্তে আমার সবকিছু হয়ে গেছে। আর আজকে তোমার জন্য আর কি কিছুই আর কি শেয়ার করা হলো না রান্না বান্না। তো চলো সব এবার গুছিয়ে নিয়ে ঘরে নিয়ে যেতে হবে, যখন হয়ে গেছে সবকিছু। রান্না বান্না তো সেরকম ভাবে কিছু শেয়ার করা হয়নি, তবে দেখাতে তো পারবো কি রান্না করেছি। তো প্রথমেই তো দেখলে শাক রান্না করা হয়েছে, দিদি বাজার থেকে নিয়ে এসেছিল, আর করলা ভাজা। আর এদিকে আজকে মাছ নেওয়া হয়েছিল, সিলভার মাছ বিক্রি করতে এসেছিল। মাছ, আলু, টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো এইসবই আজকে রান্না হয়েছে, এইসব দিয়ে খাওয়া দাওয়া করে নেব। ওদিকে দেখলে দৈবকী রান্না বান্না করছে, আর ও রান্না বান্না তো প্রায় কমপ্লিট। আর এদিকে ছেলের অবস্থা দেখো, ও ঘুমিয়ে পড়েছে। দিদির ফোনটা ওকে দিয়েছিল, মানে শরীরটা ভালো লাগছিল না, তো তার জন্য ওকে দিয়েছিল। ও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। জামা প্যান্ট ওর যত ব্যাগে ভরা থাকে, ওই দেখো ওই ব্যাগটাতে ও বার করেছে, করে দেখেছে হয়তো পড়ার জন্য। তো যাই হোক, পড়েনি, সব ছিটিয়ে রেখে দিয়েছে, দিয়ে কি সুন্দর ঘুমিয়ে গেছে। দেখো এখনো খাওয়া দাওয়া হয়নি জানো। আর এই দেখো পড়ে গেছিল, সারাক্ষণ শুধু ছুটোছুটি দৌড়াদৌড়ি করছে, তো নিয়ে পড়ে যাচ্ছে। আর পড়ে যাওয়ার পর মানে কি বলছে জানো, আমরা বকাবকি করছি, তা বলছে যে আমার তো বডি আছে। হ্যাঁ, আমার তো বডি আছে, আমার কিচ্ছু হবে না, লাগবে না। রুদ্র তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তুমি হাঁড়ি কড়াই মাজলা? দেখো হাঁড়ি কড়াই মাজলাম, কি গরম। চলো দেখি। কি বলতো, ওর শরীরটা খারাপ, তো সেই জন্য ঘুমিয়ে পড়েছি। মানে শরীর যদি খারাপ থাকে তাহলে একটু যদি শয় না, তাহলে ঘুমটা ঘুমিয়ে যায়। দেখি উঠছে নাকি। আমি বলছি কি, এখন উঠায় না, ও ঘুমটা দিচ্ছে তো পুরোপুরি যে। কি বলতো, কাঁচা ঘুমে যদি ওঠে না, ভাতটা খাবে না, আবার ঘুমটা আসবে। তারপরে কালকে রাত্রে বমি করেছে, জেগেছিল অনেকক্ষণই। আর এই দেখো ওর জামাগুলোকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই যে কালকে বমি করেছিল বলে সবটা আমি মেলে দিয়েছি, কেচে দিয়েছি, বিছানা চাদর, বালিশের কভার সবকিছু কেচে দিয়েছি। আর যেটা পাতা থাকে, আমাদের বালাপোষ পাতা থাকে, সেটাকে রোদে দিয়েছি। আর একদম মন প্রাণ খুলে ঘুমাচ্ছে দেখো না, সোজা করে দিতে হবে। হ্যাঁ, বালিশটা নেই বলে চাদরটাকে ভাঁজ করেছে, বুদ্ধিও আছে। দেখো এই যে বালিশ করেছে, বালিশ করেছিল। হ্যাঁ, তো বালিশে মাথায় দিয়ে দাও ওটাকে। আর ঘুমাচ্ছে তো পুরো ঘুমটা দেখ, কালকে রাত্রেও ভালো ঘুম হয়নি তো। দেওয়ালের পাশ থেকে সরিয়ে নিয়ে আসি, নইলে ওই ধাক্কা লেগে যাবে, তখন ঘুমের ঘরে ওদিকে চলে যাবে। হ্যাঁ, এখন বাজে বিকেল 4টে।
সেই রুদ্রসোনা 1টার সময় ঘুমিয়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো। কি ঘুমালো আমার ছেলেটা তাহলে বোঝো। মানে শরীরটা খারাপ বলে কিন্তু এতক্ষণ ও ঘুমিয়েছে। তবে দুবার ওকে আমি ডেকেছিলাম, ওঠেনিও। মানে তাকালো জানো তো, দিয়ে আবার শুয়ে পড়লো। দিয়ে আর বেশি জোরাজুরি করিনি, দেখলাম ঘুমাচ্ছে তো ঘুমাক, যখন উঠবে তখন খাইয়ে দেব। তো দেখো এখন ওকে ভাত মেখে দিয়েছি, দিয়ে খাইয়ে দিচ্ছি, আরও চুপচাপ বসে খেয়ে নিচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওই যে যখন হাঁড়ি কড়াই মেজে নিয়ে এসেছিলাম তখন খাওয়া দাওয়া করে বাসন কোসন ধোয়া হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর বাতাসটা কমলো। সে কখন থেকে বাতাস শুরু হয়েছে, 4টে থেকে বাতাস শুরু হয়েছে, এখন বাজে 5:30। বাতাসটা কমলো আর আমি ঝাড় দেওয়া শুরু করলাম। আর তখন বলছিলাম না যে একটু শোবো আর কি, বাতাসটা যতক্ষণ দিচ্ছে একটু বসবো। তো বসেছিলাম, একটা সাবস্ক্রাইবার দিদি ফোন করেছিল, তো দিদির সঙ্গে কথা বলছিলাম। দিদির সাথে কথা বলতে বলতে এদিকে বাতাসটাও কমে গেছে। আর এখন ঝাঁটাটা নিলাম ঝাড় দেওয়ার জন্য। দেখো কত বাঁশের পাতা আর নিম পাতা পড়ে আছে। তো চলো গোটাটা শেয়ার করছি না, তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোন ঝাড় দেওয়া হলো, তারপরে হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নিয়েছি, তারপরে দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে এসেছি তোমাদের একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো কমেন্টটা প্রায় আগেও এসেছিল, আবারও এসছে। তো কি বলতো, শুধু একজন জানতে চায়নি, আমার ইউটিউব ফ্যামিলি সবাই জানতে চেয়েছে। মানে এমনভাবে প্রশ্নটা করেছে যে সে নিজে জানতে চায় না, আমার মানে ফ্যামিলি সবাই জানতে চায়। তো চলো আগে প্রশ্নটা করি যে কি প্রশ্ন করেছে। তোমার ভিডিওতে যদি 10টা লাইক দেয়া হতো তাহলে 10টাই দিতাম। এত ভালো লাগে তোমার কাছে একটা প্রশ্ন করছি, কিছু মনে করো না। বলতে পারো তোমার প্রায় ইউটিউব ফ্যামিলি মেম্বারদের হয়তো জানতে ইচ্ছে করে, তোমার যবে থেকে ইউটিউব থেকে পয়সা পাচ্ছ এখন পর্যন্ত কত টাকা পেলে, বললে খুশি হতাম। নিজের ভেবে প্রশ্নটা করলাম, ভাবতে পারো অনুরোধটাই করলাম। ভালো থেকো সব সময়। তো মানে পুরো কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তো কালকে আর কি কমেন্টটা এসছিল, কালকেও পড়েছিলাম, রিপ্লাই দিয়েছি আজকে, কালকে দেওয়ার সময় হয়নি। তো কি বলতো, এই যে জানতে চেয়েছে আমি 1 বছরে মানে ইউটিউবে ইনকাম কতটা করলাম। তো কি জানো তো, এই যে ইউটিউবের ইনকামটা ভিডিওর মাধ্যমে বলতে নেই, আর্নিংটা বলতে নেই, কেউই বলে না দেখেছি। তো কি বলতো, না বললেও না আমার মনের ভেতরে কেমন একটা লাগছে যে তোমরা জানতে চাইছো, আমি বলছি না। তো সেই জন্য আর কি যতটা আর কি বোঝানো, যেভাবে আর কি বোঝানো সম্ভব সেভাবে বোঝাবো। আর কি বলতো, হ্যাঁ ইউটিউব করতে পারলে, ইউটিউবে ইনকাম আছে সেটাকে ধরে রাখতে হবে, করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তো আমি একটা খুব বড় ইউটিউবার নয়, তাও বলছি দেখো আমি 1 বছরে যতটা ইনকাম করেছি, তোমার মানে যতটা আর কি ইচ্ছে আছে যেটা সেটা নেওয়া আর কি, তোমার ইচ্ছেটা 7টা পূরণ হওয়ার মতো মানে ইনকাম করা যাবে ইউটিউব থেকে, তুমি যদি চ্যানেলটাকে চালাতে পারো। তো আমিও করতে পারতাম, কিন্তু আমার ইউটিউব আর্নিংটা তো শুধু মানে আমার ইচ্ছেটা আমি পূরণ করছি না, এই ইউটিউবের ইনকাম থেকে আমি আমার সংসার চালাচ্ছি, শ্বশুর শাশুড়ি মায়ের ওষুধ আর কি নিয়ে আসা হচ্ছে। তো সেই জন্য আমি নিজের কোনো ইচ্ছা পূরণ করিনি, মানে সংসারের কাজেই লাগিয়েছি। তোমরা যদি চাও বাইরে থেকে তোমাদের যদি কোনো ইনকাম থাকে তাহলে নিজের ইচ্ছেটা, স্বপ্নটা পূরণ করতে পারবে। তো তোমাদেরকে বলছি যারা নতুন করছো বা করতে চাইছো, তোমরা শুরু করো, তোমরা একদম একদিন আর কি নিশ্চয়ই পারবে ইনকাম করতে। তো ভয় পেও না আর কি। তো বাড়িতে যদি কারো মানে অনুমতি না থাকে তাদেরকে বোঝাও, দেখো আর কি হবে একদিন ঠিক আমার মতো ছোটখাটো ইউটিউবার হতে পারবে, আমার থেকেও বড় হতে পারবে। তো আর কি বললাম আর কি, যারা নতুন করছো আর কি মনে সাহস নিয়ে শুরু করো, তোমরাও আস্তে আস্তে এগোতে পারবে। তোমাদের ভালোবাসায় আমি যতটুকু এসেছি সত্যি আমি ততটুকুতেই খুব খুশি। আর এই যে বললাম না ইউটিউব আর্নিং, সেটা বলতে নেই, তবে ওই যে 1 বছর আমি ইনকাম করেছি, ওই কি বলতো 1000-এ নয়, ওই আড়াই এরকম ধরো, আড়াই এরকম বটে। আমি যদি নিজের ইচ্ছায় কিছু পূরণ করতাম তাহলে কিন্তু আমি ওই 2.5 থেকে করতে পারতাম। তো ওই যে সংসারের দায়িত্ব নিয়েছি, সংসারটা চালাচ্ছি বলে কিন্তু করতে পারিনি। তো যতটা পারলাম বোঝালাম আর কি। তো যাই হোক, চলো এখন নিচে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো কি বুঝতে পারলে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো যে কমেন্ট করেছিল সে আবারও কমেন্ট করেছে আজকে সে লিখেছে, বললে না তো তুমি ইউটিউব থেকে এখন পর্যন্ত কত টাকা পেয়েছো,
বললে আমরা সবাই খুশি হতাম। পরের ভিডিওতে বলো কিন্তু। তো পরের ভিডিওতে বলতে বলেছে, সেই জন্য আমি আর কি বলতেই হলো আমাকে। আমার যেন কেমন লাগছিল, তো বারবার একটা কথা জিজ্ঞাসা করছে, আমি বলছি না, বলতে নেই, তবু আর কি যতটা পারলাম বললাম। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যেটুকু পাচ্ছি, যথেষ্ট পাচ্ছি গো, সত্যি এতে আমি খুব খুশি। তোমরা সবাই ভালো থেকো গো, আর এভাবেই আমার পাশে থেকো। আর এই দেখো, ছাদে আসার আর একটা বিশেষ কারণ, আচারটা ছাদে রোদে দেওয়া হয়েছিল। আর তোমরা তো কমেন্ট করে বলেছিলে আচার হয়ে যাওয়ার পর কিন্তু দেখিও, এই যে দেখো আচারটা খুব সুন্দর হয়েছে। বয়ামের মধ্যে ভরেও দিয়েছি, তেল গরম করে দিয়ে রোদে দিয়েছিলাম। এখন আর রোদ লাগবে না, এখন নিচেই থাকবে কয়েকদিন, আবার কয়েকদিন পর রোদে দেব। তো কি আর করবো, এখন নিচে যাব, সন্ধ্যা হয়ে গেছে, যাইনি আর কি, হব নিচে গিয়ে সন্ধ্যাবাতি দেব। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না গো, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।